বের করো। দেখো এখানে মিড টার্মে যে প্রশ্নটুকু আছে ওইখানে যাও। আমি বলি কি পড়িয়েছি আর এক্সামের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ দেখো প্রথম ক্লাস হওয়ার কথা ছিল লিসনিং ফর কি আইডিয়াস স্পেসিফিক, যাই হোক লিসনিং কিন্তু মিডে কি আমি লিসনিং দিতে পারবো? রিটেন এক্সামে আমি লিসনিংটা দিতে পারবো না, যার কারণে এটা আমাদের হয়েছে মিডের পরেও আমরা এরকম লিসনিং কিছু টেস্ট নিব, এটা ক্লাস টেস্ট হিসেবে অ্যাড করে দিব, ঠিক আছে? তো আপাতত এখান থেকে রাইটিং কিছু আসছে না। রিডিং পারপাসেস অফ রিডিং স্ট্র্যাটেজিস যেমন স্কিমিং এন্ড স্ক্যানিং হচ্ছে তোমাদের লাগবে। ধরো ফাইনালে তোমরা জানো যে কি আসবে, একটা টেক্সট আসবে, ওইটার উপর কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে? কম্প্রিহেনশন, তাহলে এই কম্প্রিহেনশনগুলো সলভ করার জন্য তোমার স্কিমিং লাগবে, স্ক্যানিং করার সিস্টেম শেখা লাগবে, নোট মেকিং লাগবে, সামারি কিভাবে করতে হয় ওগুলো শেখা লাগবে, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে ওই দিন যখন আমি ক্লাস নিলাম, যেটা ইউরোপিয়ান সেটেলমেন্ট অফ অস্ট্রেলিয়া পড়িয়েছি, তখন আমি দেখাইছি না যে আমরা যখন অ্যান্সার খুঁজবো, নিচে যে এখানে যে অ্যান্সারগুলো আছে নিচে, ওগুলোর জন্য কিভাবে জাম্প করতে হয়, লাইক পুরোটা না পড়ে কিভাবে অ্যান্সার খুঁজে বের করতে হয়, স্পেসিফিক একটা ওয়ার্ডকে টার্গেট করে টেক্সটে চলে যেতে হয়। এক্স্যাক্টলি এবং তার আগে শুরুতে কি করতে হয়, ভালো করে প্রশ্নগুলো পড়তে হয়, ঠিক আছে? প্রশ্নগুলো একবার দুইবার মনোযোগ দিয়ে পড়ে নিতে হয়। ওকে, তাহলে আমাদের রিডিং যেটা মানে সেকেন্ড ক্লাসটা, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর ইওর ফাইনাল। ওকে, রিডিং ফর আইডিয়াস, নোট মেকিং কেন করতে হয়? নোট রিডিং এখানে আমি কি শিখিয়েছি নোট মেকিং থেকে? কি পয়েন্টস বের করার জন্য প্লাস সামারাইজেশন, ঠিক আছে? দুটোই ইম্পর্টেন্ট। সামনের পরীক্ষার জন্য তোমাদের নোট মেকিংও ইম্পর্টেন্ট এবং সামারি, এই নোট থেকে কিভাবে সামারি লিখতে হয় দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, কি পয়েন্টটা কি? হ্যাঁ, কি পয়েন্ট? নোট মেকিং এন্ড সামারি। কি পয়েন্ট কি? কি পয়েন্ট হচ্ছে তোমার স্পেসিফিক কোন একটা কিছু খোঁজার জন্য কিসের কি পয়েন্ট বলতেছো? কানে সমস্যা নাকি? কি পয়েন্ট জিনিসটা কি? ম্যাডাম ও বলতে যাচ্ছে কি পয়েন্ট আমার সমস্যা। ম্যাম বোঝাতে চাচ্ছে কি পয়েন্ট মানে কি বোঝাতে চাচ্ছেন সেটা বোঝাচ্ছে। ও ওই ক্লাসটাতে ছিল না, তাই না? শোনো, ওর নাম কি? জ্যোতি। তুমি বাবা ওই ক্লাসটাতে ছিল না, আমি আজকে আবার রিভাইজ করাবো, তখন দেখবা, ঠিক আছে? যে নোট মেকিং এর ক্ষেত্রে কিভাবে ওটা খুঁজে বের করতে হয়, আজকে আবার ওগুলোর ক্লাস রিভাইজ করব। দেন হচ্ছে রাইটিং আ লেটার, দুটো লেটার পড়িয়েছি, জয়নিং, কমপ্লিট, বোথ ইম্পর্টেন্ট, তাহলে ওইটাও দেখাও যে ওইটাও তোমাদের লাগবে। স্পিকিং ফর্মাল ইনফর্মাল, আমরা ইনফর্মাল স্পিকিং দেখেছি, তাই না? একটু প্র্যাকটিস করছিলাম ক্লাসের মধ্যে, আরো প্র্যাকটিস করবো, সো এটা আপাতত লাগছে না, ফাইনালি রাইটিং এর জন্য লাগছে না। ওকে, এন্ড রিডিং ফর আইডিয়াস, সামারাইজেশন, ওইটাও আমাদের লাগছে। ম্যাম আমাদের কি রাইটিং এক্সামে কি রাইটিং এর জন্য টপিক দিয়ে দিবে? এবং 2 নাম্বার মধ্যে সবগুলো স্পিকিং আসবে না? 2 নাম্বার বাদ দিয়েছি। হ্যাঁ, না স্পিকিং আপাতত আসছে না। স্পিকিং তো তোমাদের প্রেজেন্টেশন দিব না, একটা ফিজিক্যাল প্রেজেন্টেশন হবে ক্লাসে। আর ম্যাম আপনার এই যে ম্যাম হচ্ছে জয়েনিং লেটার আর কমপ্লেইন লেটারের যে মানে এটা ওটা কি আপলোড হয়েছে ওই ভিডিওটা? ওটা করে দিব না, তোমাদের কি এটারও কি ভিডিও লাগবে? ম্যাম ভিডিও লাগবে না, আপনি কোনো এমনি এক্সট্রা কোনো কিছু রুলস শিখেছেন? পরিবারে কি লিখলাম ওটা তো বেশি ইম্পর্টেন্ট না, আমি নিয়ম ঠিক আছে কিনা, স্ট্রাকচার ঠিক আছে কিনা আর বডি প্যারাগ্রাফ যদি আপনারা শুনেন, লেটারের যে ইস্যুটা আছে, মেইন বডিটা আছে, ওটা আপনি কমপ্লেক্স না করে সিম্পল করবেন, সিম্পলি লিখবেন বাট কারেক্ট লিখবেন। আপনি যদি এটাকে খুব কঠিন করতে চান, আপনার যদি মনে হয় না আমি কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, কম্পাউন্ড সেন্টেন্স লিখবো, ম্যামকে দেখাই দিব আমি কত ভালো লিখবো, মানে ছোট একটা স্টেটমেন্ট দিলেই হবে, কিন্তু ভুল হয়ে গেল গ্রামাটিক্যাল, আপনার ওখানে লাল কালি করবে বেশি, মার্কস কমে যাবে। হ্যাঁ, ভুল হলে কেন নাম্বার দিব? তুমি অ্যাকুরেট লিখো, নিয়ম মেনে লিখো। ওগুলোর শোনো, ওগুলোর ভিডিও লাগবে না, তারপর আমি দেখাই দিব আজকে, সমস্যা নেই, ওগুলোর ভিডিও লাগবে না। ইআরপিতে তো এটার স্ট্রাকচার আপলোড করা আছে, তোমাদের কাছে শীট আছে, আর কি লাগে? ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্টেশনের ব্যাপারটা আপাতত স্কিপ করলাম যেহেতু তোমরা মিডের আগে দিতে চাচ্ছ না। আচ্ছা, এন্ড ডেসক্রাইবিং পাই চার্ট, গ্রাফ চার্ট, এই টাইপের জিনিসপাতি। আমরা পাই চার্ট পড়ছি, বার চার্ট পড়ছি, হ্যাঁ, গ্রাফটা পড়া হয়নি, তাই না? গ্রাফ আরো বেশি,
আমার মনে হয় গ্রাফটাই সবচেয়ে ইজি, কারণ ছোটবেলা থেকে আমরা গ্রাফটাই করে আসছি। এবং পাই চার্ট বলো, গ্রাফ চার্ট বলো, ম্যাপ বলো, টেবিল বলো, যাই আসুক না কেন, ম্যাপ অনেক কঠিন না ম্যাপ আমার কাছে মজা লাগে। লাইক যেটাই বলো না কেন, এই টাইপের রাইটিং এর সিস্টেম তো সেম। চারটা স্টেপে লিখতে হয়। কিছু ছবি দিছিলেন না ব্রেইনস্টর্মিং এর, ওগুলো কি আসবে? না, ওটা ফ্রি পাই চার্ট আর বার চার্ট। এই চার টাইপের আসবে, ইদার টেবিল অর গ্রাফ চার্ট অর পাই চার্ট। ওই পিকচারগুলো আসলে তোমাদের জন্য না, ওটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, যাদের সাথে আমি অনেক ক্লাস পাই তাদের জন্য। ঠিক আছে? তাহলে ম্যাম এই পরীক্ষার জন্য পাই চার্ট এবং বার চার্ট, পাই চার্ট লাগছে, বার চার্ট লাগছে, গ্রাফ চার্ট লাগছে, গ্রাফ চার্ট হলো ইনফরমেটিভ চার্ট। তিনটা। ঠিক আছে? আর হচ্ছে সব লেখার সিস্টেম একই। এখন ভাই বোনা ম্যাম ক্লাসে যা পড়াইছে ওই চারটাই চলে আসবে, তা আসবেই না, শিওর। ঠিক আছে? না আসলে ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে ক্লাসগুলো করলাম ওখান থেকে আমাদের ইম্পর্টেন্ট তাহলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এন্ড 7 নাম্বার। ঠিক আছে? এগুলোর উপরে আমাদের হচ্ছে 7 নাম্বার না 8 নাম্বার, এগুলোর উপরে হচ্ছে আমার ফাইনালের প্রিপারেশন নিতে হবে। ওকে? মিডের আগে ক্লাস কভার হয়েছে, টপিক কভার হয়েছে, হইলো? টেক্সটাইল হইলো? সাজেশন দিয়ে দেন তাই ম্যাম ভোকাবুলারি আসবে তো ম্যাম? হয়েছে? চিপলি হয়েছে? ম্যাম ভোকাবুলারি চিপলি হয়েছে? পরীক্ষায় যা আসবে তা ক্লাসে কভার হয়েছে? ইয়েস ম্যাম। পরে যদি বলেন ম্যাম গ্রাফ চার্টটা বাকি আছে, ওটা যদি দেখা যায় তাহলে কভার হবে। ওটা তো ম্যাটারই করে না, আমার মনে হয় ওটা ম্যাটারই করে না, কারণ লেখা তো সব সেমই, সেম স্ট্রাকচার, বাট আমি দেখাই সব। ওই ভোকাবুলারি কি আসবে? হ্যাঁ আসবে, 4 মার্কস। ভোকাবুলারি কি আসবে জিজ্ঞেস করেন না, বলেন না, আচ্ছা জিনিসপাতি আসবে। ওই যে যেটা অধ্যায় দিছেন ওইটাই ভালো করে দেখুন। কমপ্লেইন্ট লেটারের ইটা বের করো, শীটটা বের করো। এটা কি দোষ? হ্যাঁ? কপি দেওয়া যায়। যারা অনলাইনে দেখতেছে তারা হচ্ছে ইয়াতে যে চাষ করতে হবে। কমপ্লেইন্ট লেটারের চাষ করতে হবে। ফাইলটা বের করলে পেয়ে যাবে, তাই তো? চাষ করতে হবে। চাষ করার পরে ফল হবে। কমপ্লেইন্ট লেটার, জয়েনিং লেটার, সে আপনাকে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, ওই সিচুয়েশনের উপর লিখতে হবে। ঠিক আছে? সিচুয়েশন বলতে হইতে পারে যে আপনি দারাজ একটা প্রোডাক্ট অর্ডার করছেন যেটা এখনো ডেলিভার হয়নি, বা যেটা আসছে কিন্তু ব্রোকেন, অথবা ডেলিভারি বয় ফোন ধরতেছে না, সামথিং লাইক দ্যাট। কি কি কিপনামি করছো? এই দেখি আমি কি দিছি আর ওই কি নিয়ে আসছি, দেখো ওই দিকে যাও। 7 পেজ রে 1 পেজ মানে এই যে আপনি যদি আরেকটা দেখেন 21টা মাত্র 3 পেজে। ডোন্ট সে পরীক্ষা নিয়ে আসার জন্য করতেছো, পরীক্ষা এগুলো চিট আমরা পাই না, আমার হাতে বলে গেছে, আমার হাতে বলে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা, কমপ্লেইন্ট লেটার দিয়ে স্টার্ট করি। প্রথমে কি দিতে হয়, যে আমি কি বললাম যে কমপ্লেইন্ট লেটার বলো, জয়েনিং লেটার বলো, ওটা আসবে একটা সিচুয়েশন বেসড। ঠিক আছে? তো তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হবে, যেটা বললাম যে সে তুমি দারাজ আর ইমেলে, মনে করো ইমেলে তোমার 50,000 টাকা নিয়ে, ঠিক আছে, প্রোডাক্ট দিচ্ছে না, 1 মাসে দেওয়ার কথা ছিল 5 মাস হয়ে গেছে, অথবা দারাজ অথবা অন্য কেউ। ঠিক আছে? তো তুমি ওই কোম্পানি বরাবর একটা কমপ্লেইন্ট লেটার লিখবা, এটা তাড়াতাড়ি হচ্ছে সলভ করার জন্য। প্রথমে সেন্ডারের অ্যাড্রেস দিতে হয়, সেন্ডারকে এখানে আমি, তাই না? তোমার নিজের অ্যাড্রেস দিবা, iOS এর অ্যাড্রেস। ঠিক আছে? দেন ডেট অ্যাড করতে হয়। ডেটটা কিভাবে লিখতে হয়? ম্যাম 24 সেপ্টেম্বর 2023 বা 2024। এক্স্যাক্টলি। আমি কি এভাবে লিখতে পারবো যে 27.05. না না ম্যাম, এভাবে লেখা যাবে না। বর্তমানে ট্রেন্ডিং এ আছে হলো 27 জুন। জুন 2000 সামথিং। 27 তারিখটা তোমাদের এক্সাম মিলে গেল না? জি আমি বুঝতে হবে না, বুঝতে হ্যাঁ, বুঝতে হবে। বুঝলেই তো হয়। নো, বুঝলেই হয় না। সবকিছুর একটা ফর্মালিটি আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা শুধু এখানে না, তুমি যে কোনো লেটার, যে কোনো ইভেন এসওপি টিসওপি লিখো না, ওগুলো তুমি খুব সুন্দর করে এই স্ট্রাকচারই ফলো করতে হয়। নিজেদের মধ্যে কথা বলবা না, নিজেদের মধ্যে কথা বললে এখানে তারপরে ক্লাস নিব, বলবো যে ক্লাসটা না হয়। ঠিক আছে? দেন সেন্ডারের অ্যাড্রেস দিব, ডেট দিব, ডেট, সেন্ডার অ্যাড্রেস এবং রিসিভার অ্যাড্রেস, সবগুলোর মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। তোমরা এই জিনিসটা করো না, আমাকে যখন তোমরা দেখাইছো প্র্যাকটিস করে, তখন এই জিনিসটা কিন্তু মিসিং ছিল, কেন জন্য তোমরা ওই এইগুলা ফলো করো না। ঠিক আছে? দেন সাবজেক্ট থাকবে,
কিসের জন্য তুমি লেটারটা লিখছো? আমার কাছে নাই শীট, ম্যাম আমি তো ভুলে গেছি, ওইটাই তো ভুলে বললাম। গেলে হবে। ইতে দেখো তোমার ফোনে ইআরপি তে ঢুকে নেটওয়ার্কের যা অবস্থা হ্যাঁ ওকে, দেন রিজন দিতে হবে, দেন হচ্ছে স্যালুটেশন which means সম্বোধন, দেন মেইন আমাদের যে বডি অফ দ্য লেটার আছে ওটা তিনটা পোরশনে ভাগ করা, দেখছো? তিনটাই ইম্পর্টেন্ট, মানে তিনটা প্যারাগ্রাফ হবে, তিনটা তাই তো? প্যারাগ্রাফই হবে। তিনটা ছোট ছোট প্যারাগ্রাফ হবে। প্রথমটাতে ইন্ট্রো দিতে হবে যে আমি আপনার অমুক একটা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট অর্ডার করছিলাম এত তারিখে, ঠিক আছে? তুমি যে তার একটা কাস্টমার, ওটা হচ্ছে তোমার ইন্ট্রো। দেন মেইন রিজন টু রাইট দ্য লেটার, কি সমস্যাটা হয়েছে সেটা বলবা। কনক্লুশনে তুমি একটা সলিউশন চাওয়া, ঠিক আছে? বুঝতে পারছি। either you refund or you give me the product, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লোজিং অফ দ্য লেটার, এই যে yours faithfully এসব বলা, দেন নিজের নাম পরিচয় দিয়ে নিজের সিগনেচার, এবং পুরো কাজটা করতে হবে কয়টা পেজে? এক পেজ যদি এক্সিড করে, সে তুমি একটা লেটার লিখেছো খুব ভালো হয়েছে, কোনো মিস্টেক নাই, আমি 8.5 দিতে নিতেছি, বাট আমি দেখলাম তুমি yours faithful লেখা পরের পেজে চলে গেছো, তাহলে নাম্বার কোথায় নেমে যাবে? 8 এ নামবে? 1 2 3 এ 7 3 এ চলে যাবে অথবা 4 এ চলে যাবে, কারণ এটা এমন একটা নিয়ম, ঠিক আছে? এটা যদি আমি তোমাকে মার্কস দেই তোমার ক্ষতি হয়ে যাবে। আমি এক পেজে লিখবো। এক পেজে লিখতে হবে। আচ্ছা ম্যাম, নো মিস্টেক করার পর 8.5 কেন? Why not 10? মানে ডান থেকে ইট ইজ হোয়াট ইট লেখা হ্যান্ডরাইটিং সুন্দর হয় না, Writing লাইনিং দেখবেন। হয় না, অবশ্যই সবকিছু হয় না, সুন্দর হয় তখন। হ্যাঁ, সবকিছু সুন্দর। আমি আসলে হাইয়েস্ট মনে হয় 9.5 দিছি ইভেন্টকে, 10 দেন। অনেক সুন্দর লিখছিল, 10 দিনে আজ পর্যন্ত। ম্যাম আমরা 10 পাবো। ইনশাআল্লাহ 10 এর মতো লিখো, আমি 10 দিব, এন্ড নেক্সট ট্রিপলি এন্ড টেক্সটাইলের ক্লাসে এসে বলবো যে আমি 10 জি ম্যাম। ঠিক আছে? এটাই ভালো করে দিব। অবশ্যই এটা তাইলে কি করতে হবে, তুমি যত ভালোই লেখো না কেন তোমাকে অবশ্যই এটা লিখতে হবে সিঙ্গেল পেজে, কারণ তুমি যে কোনো জায়গায় একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাও 2 পেজের অ্যাপ্লিকেশন নিবে, 2 পেজের অ্যাপ্লিকেশন নিবে, 2 পেজের একটা লেটার তোমার কেউ একজন নিতে পারে, বাট কোনো প্রতিষ্ঠান নিবে না, ঠিক আছে? সিঙ্গেল পেজ হতে হবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে কমপ্লেইন লেটার। জয়েনিং লেটার এইটা আমি আনি নাই, জয়েনিং লেটার এটা দাও তোমাকে শীটটা, এইটা না ভাই, এটা আমি চোখে দেখি না, এই যে সামনে দাও দাও দেখা দাও। ঠিক আছে? তোমরা নেক্সট ক্লাসের জন্য আমার মানে আমার এই ক্লাসের জন্য একটা জয়েনিং লেটার, একটা কমপ্লেইন লেটার লিখে পার্সোনালি আমাকে দেখাও, বুঝে এখানে একটা বিষয়ের উপরে। রাইটিং মি। আচ্ছা, একটা কাজ করা যায় বর্তমানে ম্যাম। ও সামারি দেখাইতে নিয়ে গেছিল, বুঝছো? তোমরা আমার ডেস্কে আসতে পারো। ম্যাম বর্তমানে ম্যাম আপনি কয়তলায় বসেন? আইওএস এ ম্যাম ওয়াইফাই খুব বড় ধরনের প্রবলেম, এটা নিয়ে লিখে দিই কমপ্লিট সেটিংস লেটার একটা। হ্যাঁ লিখো, কোনো সমস্যা নেই। যা যেটা ভালো লাগে। হ্যাঁ যার যেটা ভালো লাগে। আইওএস এর শোনো, ওয়াইফাই এর অবস্থা এই কাজটা যারা করছো, এই কিপটামিটা যারা করছো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তোমরা অনেকগুলা গাছ আজকে অ্যাট লিস্ট কয়টা একটা ছোট গাছ বেঁচে গেছে, গাছের মানে ছাল দিয়ে নাকি গাছ দিয়ে পাতা হয়। So, তোমরা ইকো ফ্রেন্ডলি একটা ডিসিশন নিয়েছো। আমরা তো কালি বাসে ওকে ওকে ওকে, শোনো, আরো বেশি। হ্যাঁ কালিও বাজছে সেই অবস্থা। ওকে, টু দ্য ম্যানেজার। তো আমার প্রথমে লিখতে হবে কার কাছে লিখছি, তাই তো? তো ম্যানেজার হতে পারে, ধরো তুমি এখন একটা জয়েনিং লেটার লিখতেছো একটা কলেজে, তাহলে কলেজে কি তুমি ম্যানেজারকে লিখবা? না ম্যাম, কলেজে জয়েনিং এর ব্যাপারে কাকে লিখবা? প্রিন্সিপাল। প্রিন্সিপাল। তো সিচুয়েশন টু সিচুয়েশন জিনিসটা চেঞ্জ হবে। ওকে, এইটুকু একটু মাথায় রাখতে হবে বা বুঝতে হবে যে কোন পজিশনের জন্য আমি কাকে লেটারটা লিখব, ঠিক আছে? এন্ড দেন কোম্পানির নাম দিতে হবে এবং কোম্পানির অ্যাড্রেস দিতে হবে, তাই তো? এন্ড হচ্ছে দেন সাবজেক্ট, দেন স্যালুটেশন, ডিয়ার স্যার অর ম্যাডাম। আচ্ছা, স্যার আর ম্যাডামের মধ্যে চুজ করতে হলে কোনটা চুজ করবা? স্যার। ম্যাম স্যার। আমাদের তেল দেওয়ার দরকার নেই, অলওয়েজ স্যার। সরি ম্যাম। ওকে ওকে, তারপরে হচ্ছে তোমাকে বলতে হবে যে যে জিনিসগুলো ভুল হয়, হ্যাঁ? আমি পরীক্ষায় এতদিন পর্যন্ত যেটা দেখছি, তোমরা জয়েনিং লেটার বলতে মনে করো যে আমি খুব ভালো একজন ক্যান্ডিডেট, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, ঠিক আছে? সো এই টাইপের লেখা কি লেখা যাবে? না ম্যাম, এইসব লেখা যাবে তুমি না। অলরেডি সিচুয়েশনে এইভাবে ভাববা জয়েনিং লেটার যখন লিখতে দিব যে ইউ অলরেডি গট দ্য অফার, ঠিক আছে?
ওরা তোমাকে সিলেক্ট করেছে, একটা অফার লেটার দিয়েছে, তুমি ওটার রেসপন্সে একটা জয়েনিং লেটার লিখতেছো। রিপ্লাই দিবি। রিপ্লাই, হ্যাঁ। আসছে আই কামিং। Yes, I'm interested to accepted. Request accepted. So ব্যাপারটা এরকম হবে, কখনোই লিখবা না যে আমি আপনার কোম্পানির জন্য খুব ভালো একজন ক্যান্ডিডেট হব, প্লিজ আমাকে নিজের দেওয়া যাবে না। হ্যাঁ, so they are already selected you. So এখানে already কোনো ব্যাপারই নেই। Who are you? Student of which department? Textile engineering. You have a class with which teacher? English teacher. What's her name? This is your first time before me. You have 2 classes left. I mean, including this one, right? You sick for so long days. You miss all the classes. And what about you? Same. You were also sick. Uh-oh. ও অনেস্ট আছে, বলছে অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম। সাবধানে যাও, ক্যামেরাটা আমরা ফেলে যাও, দেখে বেশ আমরাও প্রথমবার দেখলাম, আপনারাও প্রথমবার দেখলাম। বাবা প্রথমবার যে আসছো, সামনে মেয়ে, কেমনে কি করবা? সাজেশন দিলে সব সম্ভব। সাজেশন দিলে সব সম্ভব? নিয়ম শেখা লাগে না? একটু স্টাডি করা লাগে না? একদিন পরে মেট পাস করে ফেলবা? তো সহজ। এত সহজ হইলে বাংলাদেশে আইএলটিএস ইনস্টিটিউশন চলে, স্পোকেন চলে, গলিতে গলিতে স্পোকেন, গলিতে গলিতে আইএলটিএস। বুঝছো? যত এটাই তো সমস্যা। না ম্যাম, বিদেশ যাওয়ার প্রথম বাধাই হচ্ছে এই যে ইংলিশটা। না, আরেকটা প্রবলেম আছে ম্যাম, এখন ম্যাম মানে যে পরিস্থিতি আসলে ভিসা পাওয়া যাচ্ছে না। ভিসা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, না ঠিক আছে, শোনো শোনো আমি বলি, সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা এত সহজ যদি হতো তাহলে গলিতে গলিতে আইএলটিএস এর দোকান থাকতো না। বুঝছো? গলিতে গলিতে স্পোকেনের থাকতো না, একটু হলেও কঠিন আছে, এত সহজ না। আর আমি তোমাদেরকে যেটা পড়াই ওটা আসলে আমার মেইন টপিক না। মানে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ছিল 50-50। আমি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজও পড়াচ্ছি না, আমি তোমাদেরকে ক্লাস 9-10 এর পড়াইতেছি। বুঝছো? তো আমার মনে হয় তোমরা সবাই মোটামুটি এই যে শেষের রাইটিং টাস্কটা ছাড়া বাকি সবাই পড়ে আসছো, তাই না? তো জিনিসটা ওই দিক থেকে যদি ভাবো যে না আমার এইচএসসি রেজাল্ট ভালো ছিল, আই ক্যান ম্যানেজ ইট, ওকে ঠিক আছে। বাট লাস্ট টুকুর জন্য, লাস্ট 10 মার্কসের জন্য তোমার ক্লাসে আসতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম? জয়েনিং লেটার। তাহলে এখানে এরা স্টার্ট করেছে, দিস লেটার ইজ ইন রেসপন্স টু ইওর জব অফার লেটার ডেটেড। এই যে ডেটেড কথাটা কেন যেন তোমরা লিখো না, তোমরা মনে করো যে ডেটেড মনে হয় আমি ডেটটা দিয়ে দিলেই হবে। ডেটেড বলতে অমুক তারিখে বোঝাচ্ছে, ঠিক আছে? সো ডেটেড ওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। আই এম গ্ল্যাড টু অ্যাকসেপ্ট ইওর জব অপরচুনিটি ফর দ্য পজিশন অফ, যেই পজিশন থাকবে ওই পজিশন। তুমি টিচার হলে টিচার, তুমি ম্যানেজার হলে ম্যানেজার, এইচআরএম হলে এইচআরএম, ঠিক আছে? যা হবা ওইটা। এন্ড কোম্পানি নেম, আই উইল বি জয়েনিং দ্য জব ফ্রম, কখন থেকে জয়েন করছো ওইটাও মেনশন করে দিতে হবে। এখন দেখো, মনে করো তুমি জব জয়েনিং ডেট দিলা আজকে, ঠিক আছে? এবং যেটা জব অফার লেটার ডেটেড যেটা ওইটা তুমি দিলা কালকে, আগামী কালকে হবে, at least এক উইক এদিক সেদিক করে দিবা, ঠিক আছে? আজকে ডেট যদি দাও শেষে যে এই দিন থেকে আমি জয়েন করব, ধরো আজকে ডেট দিলা, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি এইটা কখন দিবা? অফার লেটারটা at least এক সপ্তাহ আগে দিয়ে রাখবা, ঠিক আছে? কাইন্ডলি লেট মি নো ইফ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন। এখানে আপনারা চাইলে একটা দুটো ওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু যেটা আছে ওটাই আপনারা সুন্দর করে ইউজ করতে পারেন না, যার কারণে আমি একদম শর্টেস্ট ফর্মটা দিছি, একদম শর্টেস্ট, ঠিক আছে? লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, দেন থ্যাঙ্ক বলে। আচ্ছা, এখানে সিনসিয়ারলি লিখে ইওর নেম, মোবাইল নাম্বার লেখা আছে, দ্যাটস আ স্ট্রাকচার, ডোন্ট কপি ইট, ওকে? ডোন্ট কপি ইট 100%, লাইক ইউ ডু সিনসিয়ারলি, দেন আপনারা লিখেন ইওর নেম। You're supposed to write your name, like your name, man, not your name. That's not your name. ম্যাম নিজের নাম লিখে দিব খাতায়, অবশ্যই। তাহলে খাতা চিনে যাবে কোন স্টুডেন্ট।
তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে ও থাকে। আচ্ছা তাহলে খাতা দেখার সময় আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটও থাকে। ও তাহলে সমস্যা নেই। চেনে না চিনে বাবা আমি তোদেরকে খাতায় চিনি না, আমার খাতার রেসপন্স দেখেই সব। ঠিক আছে, খাতা কেমন হয়েছে ওটা আমি জানিও না, আমি কারে কি দিছি, সত্যি কথা বলতে। ওকে, দেন মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন, ইমেইল অ্যাড করবেন। নাম্বার দিতে হবে না 090xxxx অবশ্যই, কেন নাম্বার দিবেন? খাতার মধ্যে নাম্বার দিবেন, ওটা রাস্তাঘাটে পড়ে থাকবে, মানুষজন ডিস্টার্ব করবে। করুন না। ঠিক আছে, জয়েনিং লেটার ডান। এরপর পরে দেখো কোন জায়গায় মুড়ি ঠুঙ্গা হিসেবে বিক্রি করে। আমি তো জানি না। সবাই করছে? আচ্ছা, বি পয়েন্ট এর আপাতত লাগছে না এই পরীক্ষার জন্য। আচ্ছা ঠিক আছে, খুব খুশি। কঠিন হয়ে গেছে তো বেশি। আমি ভাবছি পিন পয়েন্টের 10 দিব, পরে দেখি যে না মাত্র 30 মার্কসে একে আর জায়গা করাইতে পারলাম তাহলে না। এবার একটু কমায় দেন না কি করায় তোমার প্রশ্নটা 30 মার্কসের জন্য তো লিখতে হবে, তাই না? ওকে, কোশ্চেনটা কি 40 মার্কের করা যায় না? কোশ্চেনটা কি 40 মার্কের করা যায় না? ফাইনাল তো আছে। এই কথা না শোনো। আচ্ছা, পাই চার্টস পড়ছি না? একটা পাই চার্ট দিছিলাম, এভাবে কম্পারিজন বেশি ছোট জি ম্যাডাম। দেখাই যায় না। যাই হোক, কম্পারিজন করতে হবে। দেন কি করতে হবে, পাই চার্টের আলাদা ক্লাস আছে, ওটা আপলোড করাও মনে হয় আছে, না থাকলেও সমস্যা নেই, কারণ হচ্ছে সবকিছু সিস্টেম সেম। ওকে, এই যে পাই চার্টটা, ওটা হচ্ছে কি কি আছে এখানে, দুইটা ইয়ারের এনার্জি প্রোডাকশনের ব্যাপার স্যাপার দেওয়া আছে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এক্সপ্লেইন করতে হবে, তাই তো? কত ওয়ার্ডের মধ্যে এক্সপ্লেইন করতে হয়? 100 আচ্ছা, পাই চার্টটা আমি এখন ডিটেইলসে বলছি না, কারণ একটু পরে আমি গ্রাফ চার্ট দেখাবো, সব সেম সিস্টেম, এই কারণে দিচ্ছি না। ম্যাম কত ওয়ার্ড থাকবে? কত ওয়ার্ড থাকবে? 100 ওয়ার্ড নামে Sure, 150, at least 150. 150, highest 170, ঠিক আছে, highest. তাহলে 100 ওয়ার্ড কত কোনটা সামারি? Summary, হ্যাঁ, 80 to 100 হচ্ছে summary. Okay, bar chart ছিল সব, pie chart, bar chart, graph chart, সবই আপনাকে 4টা স্টেপে লিখতে হয়। Introduction, general overview, then body paragraph 1 and body paragraph 2. ঠিক আছে, সবাই আমি এটা তো অনেকগুলো ক্লাসে নিছি, কেউ না কেউ ওই ক্লাসটা অবশ্যই করছেন। যদি না করে থাকেন, আপনি শুধু বার চার্টের ক্লাসটা করলেও বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে এই টাইপের কোনো কিছু এক্সপ্লেইন করতে হয়, একেবারে সেম, শুধু পিকচারটা আলাদা হবে। ওকে, আচ্ছা, ম্যাম আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? আমি ক্লাস থেকে পড়াশোনা করছি। ম্যাম কি সিলেটের সিলেটি থাকতে নাকি? সিলেটে থাকতাম বলতে ওই যে ওইটার পারপাজে থাকতাম, পড়াশোনার পারপাজে, এছাড়া কিছু না। দেন আমরা হচ্ছে নোট মেকিং শিখলাম, তাই না? নোট মেকিং শিখলাম। নোট মেকিং একটা শীট দেওয়া আছে। আই থিঙ্ক ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এখানে জাস্ট একটা মানে হাতে ধরে কিভাবে নোট মেক করতে হয় ওটার একটা শীট এটা। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাইছি হচ্ছে ইউরোপিয়ান সেটেলমেন্ট অফ অস্ট্রেলিয়া, এই শীটটা, এবং স্টিভ জবসের যে শীটটা যেটা আমরা লিসেনিং করলাম, স্পিকিং করলাম, ওটা আপনার পরিচিত, যার কারণে এটা থেকেও আমি গত ক্লাসে সামারি দেখাইছি, ওটার ক্লাসটা ইউটিউবে আছে, যারা মিস করছেন দেখে নিয়ে। হ্যাঁ, এটা আগে পড়াবেন নাকি? কোনটা? নোট মেকিংটা আমি করেছি না লাস্ট ক্লাসে? হ্যাঁ আজকে তো এই কেউ শিখা দিবে। হ্যাঁ, আজকে এই কাগজটা কেন নিয়েছি একটু পরে বলতেছি। আপনার ক্লাসে কজন ছিলেন? এখানে কি কিছু রুলস দেওয়া আছে নাকি ম্যাম? কোথায়? যেটা দিচ্ছেন না আমাদের পোর্টালে, হাউ টু নট মেক। হ্যাঁ হ্যাঁ, এখানে দেওয়া আছে। এখানে এটা যদি কারো পড়তে ইচ্ছা করে আপনারা পড়তে পারেন, বাট আমার মনে হয় ওটা হচ্ছে আপনারা ক্লাস করেছেন, প্র্যাকটিস করেছেন। আমার এই যে ইউরোপিয়ান সেটেলমেন্টের এটা হচ্ছে টেক্সটটা ছোট, নোটটাও ছোট ছিল, সামারিটাও ছোট ছিল, আপনার জন্য অনেক বেশি সহজ হবে আপনি যদি এটা ফলো করেন। ঠিক আছে, শুধু এই ক্লাসটা যদি ফলো করেন শীটটা হাতে রেখে, তাইলে আপনারা নোট মেকিংটা শিখে ফেলবেন। অনেক সময় হয় না যে খুব থিওরিটিক্যাল জিনিসপাতি এত করতে ভালো লাগে না, প্র্যাকটিক্যাল হলে ব্যাপারটা ভালো হয়। জি ঠিক আছে, ম্যাম। আচ্ছা, নোট মেকিং এর জন্য ইউরোপিয়ান সেটেলমেন্ট অফ অস্ট্রেলিয়ার ইটা নেন, পার্সেল শীটটা নেন। ঠিক আছে,
আমি আর একবার সাম আপ করছি তাদের জন্য যারা ক্লাসে ছিলেন না, শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, এই শীট থেকে আমি তিনটা জিনিস পড়বো। প্রথম হচ্ছে স্কিমিং কিভাবে করতে হয়, স্ক্যানিং কিভাবে করতে হয়, এবং কিভাবে নোট মেক করতে হয়। ওই নোট দিয়ে, যে নোটটা করবো ওই নোটটা দিয়ে আমরা সামারি করবো। প্রথমে নোট মেক করছি। দেখেন, নোট মেকিং মানে হচ্ছে আমি আমার থেকে টেক্সট থেকে যে আমার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, লাইক ইম্পর্টেন্ট কিছু টার্ম যেগুলোকে আমরা কি পয়েন্টস বলি, দেখছো কি পয়েন্টস, কি পয়েন্টস আমরা কি করব, ফাইন্ড আউট করব, এবং ওই কি পয়েন্টসগুলো দাগাবো যেন পরবর্তীতে সামারি লেখার সময় কোনো কি পয়েন্টস মিস না যায়। যারা গত ক্লাসে ছিল আমাকে হেল্প করবা, আর যারা ছিল না তারা একটু শীটটা হাতে নাও এবং যা যা বলবো ওইটুকু দাগাবা। আমরা শুধু ইম্পর্টেন্ট পোরশনটুকু দাগাবো। আমাদের টার্গেট হচ্ছে এই টেক্সটটা থেকে, এই বড় টেক্সটটা থেকে 80 to 100 ওয়ার্ডের একটা সামারি লেখা। European settlement of Australia began in 1788. 1788 একটু দাগাও। When a British penal colony was established on the east coast. From this starting point, Australia grew rapidly and continually, expanding across the entire continent. Okay, so এখানে দেখেন আমি এখানে হচ্ছে 1788 এ ইউরোপিয়ান সেটেলমেন্ট শুরু হয় অস্ট্রেলিয়াতে। এই ইনফরমেশনটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, কারণ আমি ইন্ট্রোডাকশন দেওয়ার সময় এটা লাগবে। এখন আমাদের বেশিরভাগ টেক্সটগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, যা বলছি সবাই শুনেন। বেশিরভাগ টেক্সট একটা পারপাস নিয়ে লেখা হয়, ঠিক আছে? আমি এখন ধরেন লিখলাম যে চাইল্ড নিউট্রিশন, বাচ্চাদের নিউট্রিশন। বললাম যে বাংলাদেশে বাচ্চাদের নিউট্রিশন সব ক্লাসে কি বলে এনশিওর করা পসিবল হচ্ছে না। ওটা রিচ ক্লাস থেকে শুরু করে মিডল এন্ড লো ক্লাস সবার ক্ষেত্রে। লো ক্লাসের কি কি সমস্যা, মিড ক্লাসরা কেন পারছে না, মিডল ক্লাসরা কেন পারছে না, বা হাই ক্লাস যারা আছে তারা কেন পারছে না, ওইটার রিজনটা বলার আগে আমি বলবো যে দেয়ার আর নাম্বার অফ রিজনস ওয়ার্কিং বিহাইন্ড ইট। এই যে নাম্বার অফ রিজনস, এই রিজনসটা আপনাকে গ্র্যাব করতে হবে। যে ও যেহেতু বলতেছে কয়েকটা রিজন আছে, হুইচ মিনস এরপরে সে রিজনগুলো এক্সপ্লেন করবে, তাহলে এই রিজন ধরে আপনি সামারি করে ফেলতে পারবেন। জাস্ট রিজন ধরে, জাস্ট ঠিক আছে এখানে তো অনেক টপিক আছে, এর মধ্যে শুধু রিজনটা নিয়ে আমি সামারি করব। ওকে, তাহলে এখানেও বলছে নাম্বার অফ রিজনস। এই যে মনোযোগ দিয়ে শুনছেন, এটা পরীক্ষায় কাজে লাগাবেন, ঠিক আছে? বুঝতেছেন তো পরীক্ষা এই টাইপের কিছু একটা আছে। তো আপনাকে ধরতে হবে যে আমি কোনটা ধরে সামারি করলে আমার জন্য সহজ হয়ে যায় পুরোটা সামারি করা। ওকে, তারপর ম্যাম আরেকটা টেকনিক এখানে করা যায় না, যে কোশ্চেন আগে পড়ে কোশ্চেনের কিগুলোই আমি যদি আমি নোট মেকিং এন্ড সামারাইজিং শেখাচ্ছি। নোট মেকিং আগে তো নোট মেক করতে, কোশ্চেন পড়ে লাভ নাই এখানে, ঠিক আছে? ওকে, আর নাম্বার অফ রিজনস, তাহলে আমার এই রিজনসটাকে গ্র্যাব করলাম যে আমি এখান থেকে রিজন খুঁজে বের করব, এই রিজনগুলোতে আমি সামারি করে ফেলবো। Contributed to Britain's decision to colonize Australia, the most important factor was, তাহলে একটা ফ্যাক্টর বলতেছে এখানে, তাই না? মনোযোগ দিয়ে পড়বো এবং দাগাবো। দেখেন, Britain's need to relieve its overcrowded prisons, এইটুকু দাগাবো। Britain's need to relieve its overcrowded prisons. Okay, several violent incidents at overcrowded prisons convinced the British government of the need to separate unruly elements from the rest of the prison populace. এটা ছিল আমার প্রথম রিজন, তাই না? তাহলে এই যে প্রথমে একটু দাঁড়াইছিলাম না, ওইটুকুই প্রথম রিজন, ওইটা ধরেই আমি সামারি করব। অ্যাডিশনালি, মানে সেকেন্ডটা বলতে যাচ্ছে, Australia was strategic importance to Britain. It is strategic importance to Britain. এইটুকু লিখেন, মানে এইটুকু দাগান। And it provided a base, এটা হচ্ছে থার্ড রিজন, ঠিক আছে? A base for the Royal Navy in the Eastern Sea. Base for the Royal Navy in the Eastern Sea. এটা দাগালাম, ঠিক আছে? তাহলে আমরা কয়টা রিজন পেলাম? তিনটা রিজন পেয়েছি। Also, Australia could be used as an entry point to the economic opportunity. Entry point to the economic opportunity দাগান, অথবা শুধু economic opportunity দাগান। If you are really smart, শুধু economic opportunity দিয়ে আপনি সেন্টেন্সটা বানাইতে পারবেন। If you are not, then আপনাকে একটু কষ্ট করে পুরোটা দাগাইতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। 7টার পরে কালকে আসো। কোথায় ছিলাম? Economic opportunities of the surrounding region. Okay, তাহলে economic opportunities আমার ছিল হচ্ছে fourth reason, তাই তো?
all these points figured in the decision by Lord Sydney, Secretary of State of Home Affairs, to authorize the colonization. ঠিক আছে? আচ্ছা, সো এখানে ইম্পর্টেন্ট কিছু পাই নাই, কোনো রিজনও পাই নাই, লাগাইলাম না। আচ্ছা, তাহলে এখন আপাতত বোঝা যাচ্ছে যে এতটুকুই শেষ। এরপরে হচ্ছে ওরা অ্যাকশনের কথাই যাচ্ছে, তাই না? তাহলে আমার রিজনটা এখানেই শেষ। দেখি অ্যাকশন থেকে আমার কি কি ইম্পর্টেন্ট আমি পেতে পারি। তো দিস এফেক্ট, এটা করার জন্য, হ্যাঁ, colonization করার জন্য on May 13, 1787, Captain Arthur Phillip, commanding 11 ships full of convicts, left Britain for Australia. He successfully landed a full fleet at Botany Bay on January 18, 1788. However, they left the bay 8 days later because of the openness in poor soil and settled instead at Port Jackson. তাহলে সেটেলমেন্ট কোথায় হয়েছিল? Port Jackson. A Port Jackson to Dagan. A few kilometers north, the ships launched 1,373 people, including 732 countries, and the settlement became Sydney. কোথায়? সিডনি। তাহলে সিডনিটা দাগান। তো অস্ট্রেলিয়ার সিডনি পোর্ট জ্যাকসনে সেটেলমেন্ট হয় কত সালে? 78. একটা লাইন হলো না আমার, খুব ইম্পর্টেন্ট। Australia Day is now celebrated on 26th January. তাহলে অস্ট্রেলিয়া ডে তে দাগান and 26th January দাগান। Each year to commemorate this first fleet landing. তাহলে কি কি দাগালাম? 1788 দাগিয়েছি, রিজন দাগিয়েছি, Britain's need to relieve its overcrowded prison দাগিয়েছি, strategic importance দাগিয়েছি, base for Royal Navy in the Eastern Sea দাগিয়েছি, economic opportunity দাগালাম, 1788 দাগালাম, Sydney, Australia Day, Port Jackson, 26 January. Is it clear? ঠিক আছে, এখন দেখি এখান থেকে কিভাবে সামারি করা যায়। That's my note. প্রথমে আমি দাগালাম, এটা যদি আপনি খাতায় সুন্দর করে ছোট ছোট করে লিখে ফেলেন, that's your note. বাট খাতায় লেখার সময় তো আমাদের থাকবে না এক্সাম হলে, তাই তো? বাট দিস টাইম আই গেভ ইউ দিস অপরচুনিটি। আপনি নোট মেকিং এর জন্য মার্কস পাবেন, আবার ওই নোট থেকে সামারি করার জন্য মার্কস পাবেন, ঠিক আছে? সো আপনি লিটারালি নোট মেকিং এর মার্কসটা ফ্রিতে পাচ্ছেন। ওকে, দেখেন কিভাবে করা যাবে। যে ইন 1788 যা দেখাচ্ছে শুধু তাই বলবো, যেটা যেটা বলছি সেটা নিচে দাগ দিয়ে ফেলবেন যে দ্যাটস ডান। ইন 1788 Britain started colonizing Australia from Port Jackson, Sydney. Okay, দাগাইছেন? শুধু দাগানো পোরশনগুলো বললাম না? তাহলে এই যে দাগানো পোরশনগুলো আমার কি পয়েন্টস ছিল, তাই তো? ওকে, a number of reasons worked behind the decision of colonizing Australia, including বলে কমা দিয়ে সবাইকে বলে দিতে পারেন, অথবা বলতে পারেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? ইনক্লুডিং বললে কিন্তু খালি কমা কমা দিয়ে বলে গেলেই হবে। আমি ইনক্লুডিং দিয়ে বলি, ইনক্লুডিং ব্রিটেনস নেসেসিটি, নিডটা নিয়ে আমি নেসেসিটি দিই, টু রিলিভ ইটস ওভারক্রাউডেড প্রিজনস, আচ্ছা। সো এখানে আমি বললাম যে ইনক্লুডিং ব্রিটেনস নেসেসিটি টু রিলিভ ইটস প্রিজনস দ্যাট ওয়াজ ওভারক্রাউডেড, কমা দিয়ে বলতে পারি যে অস্ট্রেলিয়া ওয়াজ ব্রিটেনস strategically important for Britain, এটা বলতে পারি, and then কমা দিয়ে বলতে পারি and it Australia worked as a base for Royal Navy in the Eastern Sea, কমা দিয়ে বলতে পারি, and also colonizing, আচ্ছা এটা দিয়ে ফুল স্টপ দিতে পারি। এরপরে আবার আমি দিতে পারি যে also it helped Britain to avail economic opportunities at the surrounding regions, ঠিক আছে? To avail. To commemorate or to celebrate the first fleet landing, Australia Day is still celebrated on 26th January. Okay, এই সেন্টেন্সটা আরো বেটার হতে পারে। সো এটা যদি লিখেন তাহলে 80 এর উপরে কিছুতেই হবে না, হবে 80 ওয়ার্ডস এর উপরে হবে, হবে না। দ্যাটস ইউর সামারি। Okay, you got it? How to write summary from a note making.
ম্যাম আরেকবার বলবেন মানে সামারিতে কত ওয়ার্ড থাকতে হবে 80 to 100 no matter how big or 80 to small 150 100 100 বলছে 150 এই কাজটা এবার আবার সামারি ঠিক আছে আর ম্যাম পাই চার্টে কি একবারে 150 কম বেশি 150 to 170 in between এত বড় কেমন লিখি আপনি বলবে বুঝতে হয় না তো দেখলে বোঝা যায় তাদের ফাঁকা হবে লাগে সব টিচার্স আমাদের জন্য জুলুম হয়ে যাবে। তোমরাও বুঝবা অ্যাটলিস্ট তোমরা নিজেদের লেখাটা বুঝবা নিজে নিজে আমার একটা লাইনে কয়টা ওয়ার্ড হয় এটা একটা আন্দাজ হয়ে যায় বলি পয়সা আছে। তো তারপরেও চাইলে গুনতে পারো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এবার স্কিমিং এন্ড স্ক্যানিং দেখি নিচে কিছু কোয়েশ্চেন আছে কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস ইউজিং নো মোর দ্যান 3 words which means you can use only 3 words not more than that 1 and 2 is allowed 1 word 2 word or 3 word সবথেকে টাফেস্ট আর toughest হচ্ছে লিস্ট অফ হেডিং no I don't think so আমার কাছে একটু সহজ লাগে মজা লাগে ওকে অস্ট্রেলিয়া ওয়াজ অরিজিনালি ফাউন্ডেড আচ্ছা কি করতে হয় আমি বলেছিলাম মনে করো যে এই টেক্সটটা আমরা একটু আগে পড়িনি ঠিক আছে তো এই ক্ষেত্রে কি করতে হয় প্রশ্নগুলো আবার বারবার করব প্রশ্ন করতে হয় প্রশ্ন টেক্সটটা মানে হাতে নেই প্রথমে কি করতে হয় কয়বার পড়তে হয় একবার একবার পড়ে যদি তুমি মিনিং না খুঁজে পাও ওই যে খুব কমপ্লিকেটেড ওকে যদি না খুঁজে পাও তো দুইবার পড়তে হয় ঠিক আছে দুইবার পড়তে হয় খুব মনোযোগ দিয়ে প্রশ্ন করতে হয় ওকে দেখি কি বলছে অস্ট্রেলিয়া ওয়াজ অরিজিনালি ফাউন্ডেড অ্যাজ এ তাহলে অস্ট্রেলিয়াকে কি হিসাবে প্রথমে কলোনাইজ করা হয়েছিল ঠিক আছে ওটাই তো তাহলে ফাউন্ডেড এ দাগ দাও ফাউন্ডেড এর সিনোনিম বা ফাউন্ডেড এর কাছাকাছি কিছু একটা আমরা খুঁজবো ফাউন্ডেড কে দাগ দাও The major consideration in colonizing Australia was এই যে major consideration অথবা colonizing Australia colonize খুঁজলেই পেয়ে যাবা ঠিক আছে শুধু colonizing Australia অথবা consideration এ দাও it was thought that dash could be gained something could be gained এটি gained achievement এই synonym বা এর কাছাকাছি কোনো ওয়ার্ড খুঁজলে আমি এখানে অ্যানসারটা পেয়ে যাব ঠিক আছে আমি খুঁজতেছি যে কাকে দিয়ে খুঁজবো আচ্ছা লর্ড সিডনি তাহলে লর্ড সিডনি দিয়ে খুঁজবো নাম্বার 4 পেয়েছো শুধু লর্ড সিডনি দাগাও এন্ড পরে ছিল বোটানি বে নিয়ে খুব বেশি কথাবার্তা নাই সো বোটানি বে নিয়ে আমি যেখানে বোটানি বে আছে ওখানে খুঁজলে পেয়ে যাবো আচ্ছা টেক্সটটা তো আমরা অলরেডি পড়েছি তারপর ম্যাম একটা আছে যে ল্যাক ওইটার কোনো একটা ল্যাকিংস দেখলে ওইটা দিয়েও খোঁজা যায় কোনটা ওই যে হ্যাঁ, ওই যে question-এ- ল্যাক, হ্যাঁ, শুধু ল্যাকিংস দেখলেও হয়ে যাবে হয় তোমার মাথায় অথবা তুমি আমি যেটা করি মানে আমার কাছে হেল্প হয় অনেকে করে কি যে মাথায় রাখে যাচ্ছে এই ওয়ার্ডগুলো খুঁজবো আমি করি কি যে এভাবে দাগায় ফেললে আমার হেল্প হয় কি হেল্প হয় যে আমি পরবর্তীতে যখন কোনো একটা ওয়ার্ড পাবো তখন জাস্ট খুঁজবো যে এই পাঁচটার মধ্যে কোনোটা এটার সাথে মিলতেছে কিনা মিললে সাথে সাথে আমি অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে আমার বারবার প্রশ্ন করতে হবে না বারবার টেক্সটও করতে হবে না ঠিক আছে আরেকবার রিড আউট করছি ওখান থেকে এখন অ্যান্সার খুঁজে বের করবো এক ট্রায়ালে অ্যান্সার খুঁজে বের করা যায় European settlement of Australia began in 1788 when a British penal colony was established on the east coast তাহলে কি হিসেবে অস্ট্রেলিয়াকে প্রথমবার ফাউন্ড করা হয় ব্রিটিশ পেনাল কলোনি হিসেবে তাহলে ফাউন্ডেড এর সাথে মিলছে না এখানে তাহলে কি হবে প্রথমটার অ্যানসার ব্রিটিশ পেনাল কলোনি ঠিক আছে এটা তো রিড আউট করছি এটা স্ক্যানিং হলো না স্ক্যানিং আমরা একটু পরে করব তাই না From this starting point, Australia grew rapidly and continually, expanding across the entire continent. A number of reasons contributed to Britain's decision to colonize Australia. The most important factor was Britain's need to relieve its overcrowded prisons. Okay. তাইলে এখানে মেজর কনসিডারেশন আর উপরে লিখছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর একই কথা না এই সিনোনিম খুঁজলাম আমি এবং কনসিডারেশন খুঁজলে আমি এখানে পেয়ে যাব অ্যানসারটা কি ওভারক্রাউডেড prisons. The major consideration in colonizing Australia was Britain's overcrowded prisons. Number 2 answer হচ্ছে overcrowded prisons. Got it? It was thought that dash could be gained. Something could be gained. ঠিক আছে? আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে আগে ব্রিটিশে অনেক অপরাধী আর ক্রিমিনাল দিয়ে ভরা ছিল তাদেরই পূর্বসূরি অস্ট্রেলিয়া পরে বলবো না একটা ছুরি এনে এসে বসে Several violent incidents at overcrowded prisons convinced the British government of the need to separate unruly elements from the rest of the prison populace. Additionally, Australia was of
strategic importance to Britain, and it provided a base for the Royal Navy in the Eastern Sea. Also, Australia could be used as an entry point to the economic opportunity. The economic opportunity gain করার জন্য দেখো তো প্রশ্ন বেরিয়ে it was thought that economic opportunities could be gained in the part of the world due to the access provided by Australia. তাহলে আমরা অস্ট্রেলিয়া দিয়ে যে অ্যাক্সেসটা পাবো সেটা দিয়ে আমরা কি করতে পারবো? ইকোনমিক অপরচুনিটিস অ্যাভেল করতে পারবো। তাহলে এখানে এন্ট্রি পয়েন্ট দেওয়া আছে, তাই না? পেয়েছো? নাম্বার 3 এর অ্যানসার হচ্ছে ইকোনমিক অপরচুনিটিস। নাম্বার 4 লর্ড সিডনি। তাহলে এখন আর না পড়ে সরাসরি কি স্ক্যানিং করি, সরাসরি কোথায় চলে যাবো? লর্ড সিডনিকে খোঁজো, একবারে লেখা আছে। পেয়েছো লর্ড সিডনির লাইনটা সবাই? লর্ড সিডনি কি বলেছে দেখো, সেক্রেটারি of the State of Home Affairs said all this actually to authorize the colonization. প্রশ্ন কি ছিল? Lord Sydney took every factor into account when he gave official permission for what of Australia? তাহলে colonization of Australia. তাহলে এটা যদি খুব বড় একটা টেক্সট হতো, লর্ড সিডনি যদি 3টা লাইনে লেখা থাকতো, শুধু 3টা লাইন পড়লে তুমি যে কোনো একটাতে অ্যানসার পেয়ে যেতে, তাই না? ওকে, দেন বোটানি বে কয়বার লেখা আছে? একবারই লেখা আছে। বোটানি বে was abandoned by the settlers due to the lack of cover and soil. তোমারে বলছি অ্যানসার বলতে? সয়েল ম্যাম লিখলেও হবে না এখানে। হ্যাঁ, এখানে সয়েল লিখলেও হবে না। শুধু সয়েল লিখলে হবে। পোর সয়েল পোর লিখলে হবে। সয়েল লিখলে হবে না, তাইলে লিখলে হবে ম্যাম ফার্টাইল সয়েল। ফার্টাইল সয়েল লিখো, সমস্যা নেই, বাট সয়েল লিখলে হবে। ঠিক আছে, এখানে পোর সয়েল বলতে সয়েলের অভাবও তো বুঝাইতে পারে। ভাই সবাইকে আইএলটিএস কোর্স করে এসে আপনারা ভাই আইএলটিএস ও আইএলটিএস কোর্স করে আসছে। না, এখানে দেখো পোর বেশি জ্যাকসনের ব্যাপার। পারছি এই পোর জ্যাকসনের ব্যাপারটা দেখো কি বলছে যে they left the bay 8 days later. পেয়েছো? পোর জ্যাকসনের লাইনটা শুরু থেকে পড়ছি। They left the bay 8 days later because of its openness and poor soil. দুটো রিজন এখানে সরাসরি দেয়া আছে। সো এখন যদি তুমি দেখো যে পেয়ে গেছি পোর সয়েল এন্ড ওপেননেস হচ্ছে অ্যানসার, তো দেখলেই হবে না, এর আগে আছে ল্যাক। ঠিক আছে, ল্যাক দেখে এখানে কি পোর সয়েল দেওয়া যাবে, ওপেননেস দেওয়া যাবে। ল্যাক অফ কভার মানে ওপেননেস। আমি সিনোনিম খুঁজে এখানে অ্যানসার হবে ল্যাক অফ কি আচ্ছা ম্যাম একটা কোশ্চেন, কিভাবে বুঝবো সয়েল? ওকে ম্যাম কিভাবে বুঝবো? ধরেন এখানে তো লেখা আছে না যে নো মোর দেন 3 ওয়ার্ডস। ধরেন একটা কোশ্চেনের অ্যানসার ধরেন একটা ওয়ার্ডই হয়ে যাচ্ছে, কোনটায় 3টা ওয়ার্ড লাগবে আর কোনটায় লাগবে না ম্যাম, এটা কিভাবে ধরেন? ফিক্স মোর দেন এটা এখানে বলা আছে নট মোর দেন 3 ওয়ার্ড। তোমার তো বলে না একটা দুটো ইউজ করতে পারবা না। না এখন ম্যাম হয়ে গেছে যে চাইলে একটা কোশ্চেনকে দেখতে মনে হয়েছে যে একটা অ্যানসার করলেই হয়ে যাবে, কিন্তু আসলে না, কিন্তু এখানে মানে রিয়েল অ্যানসার হবে হচ্ছে মানে 3টা ওয়ার্ডই লাগে, মানে তাহলে তোমার রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আসলে বুঝার ম্যাম কোনো হয়ে নেই, মানে পড়তে পড়তে বেশি পড়াশোনা করলে বেশি জানবা, বেশি জ্ঞান আহরণ হবে। ও ভাবতেছে কি সেম যদি একটা অ্যানসার থাকে আবার 3টা অ্যানসার থাকে, তাহলে আমি একটা চুজ করব না 3টা চুজ করব। জি ম্যাম এই পরে বুঝতে হবে ওরা কি বলতেছে, যেটার সাথে বেশি মিলবে ওটা অ্যানসার, তাই তো? যেটার সাথে বেশি মিলবে মাথা তো ব্রেক তো বলে সব দুটোই ম্যাচ। ব্রেন এটা বলবে না, ব্রেন কোথাও না কোথাও বলবে না দ্যাটস গ্রিন ফ্ল্যাগ, ওইখানে যাও ওইখানে যাও। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কথা বলে না। কয় মিনিট হয়েছে ভিডিওটা দেখো তো? একটু ব্রেক দেন ম্যাডাম। সঙ্গে দেখেন পাওয়ার কম ম্যাম। যা যে দেখতে পাও সে দেখো। ম্যাম একটু ব্রেক দেন। 47 মিনিট 36 সেকেন্ড। 40 জীবনে মিনিট এতক্ষণ ধরে ক্লাসটা কেমনে সম্ভব? না ম্যাম আসলে অনেকগুলো টপিক কভার হয়েছে ম্যাম, প্রায় 4টা মতো। আচ্ছা ক্লাসটা অফ করো, না পজ না অফ করো। এই ছেলেটা